গুড মর্নিং টু অল। আজকে আমরা পার্লামেন্টের যে সেকেন্ড পার্টটা, আগের দিন লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করেছি, দ্য পার্টস অফ দ্য পার্লামেন্ট। আজকে আমরা পার্লামেন্টের আদার্স যে কম্পোনেন্টস গুলো, লোকসভা এবং রাজ্যসভার মেম্বারশিপ প্রসিডিওর এবং স্পেশাল কিছু পার্লামেন্টারি টার্মস যেগুলো প্র্যাকটিক্যালি ইউজ হয় পার্লামেন্টের ক্ষেত্রে, সেই টার্মস গুলো সম্বন্ধে এবং স্পেশাল যেই পার্লামেন্টারি সেশনস গুলো হয় সেই সম্বন্ধে আজকে আমরা এই ক্লাসে স্টাডি করব। স্টার্ট করছি। ফার্স্ট, এই মেম্বারশিপ অফ পার্লামেন্ট দিয়ে আগের ক্লাসে আমরা পড়েছি হাউ রাজ্যসভা ইজ কনস্টিটিউটেড, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ রাজ্যসভা, রাজ্যসভার এজ লিমিট কতটা এবং কি কি কোয়ালিফিকেশন লাগে। আগের ক্লাসে রাজ্যসভা ইন ডিটেলস আমরা কভার করেছি। আপনারা যারা মিস আউট করে গেছেন আগের ক্লাসে, তারা ই লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ইউটিউবে গিয়ে ওখানে ভিডিওস আপলোড করা, একবার চেক করে নিতে পারেন। আজকে আমরা পার্ট 1 এর কন্টিনিউয়েশন করছি, পার্ট 2, উইচ সেজ কোয়ালিফিকেশনস অফ রাজ্যসভা, মানে রাজ্যসভার মেম্বার্স যারা হবে তাদের কি কোয়ালিফিকেশনস লাগবে। নাম্বার 1, হি অর শি শুড বি আ সিটিজেন অফ ইন্ডিয়া এন্ড অ্যাট লিস্ট 30 ইয়ার্স অফ এজ। আমরা জানি লোকসভার ক্ষেত্রে কত, লোকসভার ক্ষেত্রে এজ লিমিট ইজ 25 ইয়ার্স এবং রাজ্যসভার ক্ষেত্রে কত, 30 ইয়ার্স। ওকে, হি শুড বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা তো রয়েছে, এছাড়া 30 ইয়ার্স অফ এজ এন্ড অ্যাবভ হতে হবে। হি অর শি শুড মেক an oath or affirmation stating that he or she will bear true faith and allegiance to the Constitution of India. মানে একটা oath গ্রহণ করতে হবে। A person who is a member of Rajya Sabha must take an oath or affirmation to ensure that he will perform his duties in proper order. ঠিক আছে, ওথটা নিতে হবে, সেকেন্ড ক্রাইটেরিয়া। থার্ড ওয়ান ইজ according to Representation of People's Act 1951. মানে Representation of People's Act 1951 is an act which was constituted in the year 1951, keeping in mind the seat of Lok Sabha and Rajya Sabha. এই বিষয়ক যে আইনগুলো তখন শুরু হয়েছিল, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, দিস ইজ দ্য মেইন অ্যাক্ট। পরে যে মডিফিকেশনস গুলো হয়েছে এই অ্যাক্টের সাব অ্যাক্ট হিসেবে সেগুলো মডিফিকেশনস হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট অ্যাক্ট which talks about the seat of Lok Sabha and Rajya Sabha. According to the Representation of People's Act 1951, he or she should be registered as a voter in the state from which he or she seeking election to the Rajya Sabha. মানে যেই পার্সন যেই রাজ্যের রাজ্যসভার প্রতিনিধি হবে, রাজ্যসভা মিনস আ পার্সন হু ইজ ইলেক্টেড অন বিহাফ অফ দেয়ার স্টেট। যে যেই স্টেটের রেসিডেন্ট হবে সেই স্টেটেরই প্রার্থী সে হতে পারে। এটা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 বলা হয়েছিল। বাট in 2003, however, in 2003, a provision was made declaring any Indian citizen can contest the Rajya Sabha election irrespective of the state in which he or she resides. মানে 1951 থেকে 2003 অবধি এই নিয়ম ছিল যে রাজ্যসভার মেম্বার যিনি হবেন তিনি যেই রাজ্য থেকে রিপ্রেজেন্ট করবেন সেই রাজ্যেরই বাসিন্দা তাকে হতে হবে। হি অর শি মাস্ট বি দ্য রেসিডেন্ট অফ দ্যাট স্টেট on which he is a part of Rajya Sabha. ঠিক আছে, কিন্তু 2003 onwards, 2003 to till date এবং ফার্দার এটা ডিসাইড হয়ে গেছে যে যে কোনো স্টেট থেকেই সে রাজ্যসভার প্রার্থী হতে পারে, তার রেসিডেন্ট স্টেট এই ক্ষেত্রে কোনো ম্যাটার করবে না। সো দ্য কি পয়েন্টস, নাও উইল রিভাইজ দ্য কি পয়েন্টস। কি পয়েন্টস হচ্ছে, কোয়ালিফিকেশন আমাদের প্রথম হচ্ছে 30 ইয়ার্স হতে হবে, সিটিজেন হতে হবে, ওথ নিতে হবে এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস একটা থাকবে, ছিল 1951 to 2003, যে যেই যেই স্টেটের রেসিডেন্ট তাকে সেই স্টেটেরই রাজ্যসভা মেম্বার হতে হবে। বাট ইন দ্য ইয়ার 2003 অ্যান্ড অনওয়ার্ডস এই নিয়মটা চেঞ্জ হয়ে যায় এবং দ্যাট ইজ মেড ফ্লেক্সিবল। ঠিক আছে, ফ্লেক্সিবল করে দেওয়া হয় যে irrespective of the residence or the domicile of the person, any person can be a representative of any Lok Sabha, of any Rajya Sabha state. ঠিক আছে, এই বাইন্ডিংসটা, এই গ্যাপটা তুলে দেওয়া হলো আফটার দ্য ইয়ার 2003. So these are the 4 key points. Regarding this 4 key points, কারো কোনো ডাউট থাকলে একবার কোয়েশ্চেন করুন, নাহলে আমি নেক্সট স্লাইডে যাব। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি।
Lok Sabha. Now we will talk about the qualifications that is required for an MP of the Lok Sabha, যাকে আমরা directly elect করি আমাদের constituency-তে বসে আমরা যে প্রার্থীকে elect করি লোকসভা ইলেকশন এলে, that person is called the member of Lok Sabha. So what are the qualifications required for that? Let's check out. He or she should not be less than 25 years of age. In case of Rajya Sabha আমরা কি দেখলাম 30 years. In case of Lok Sabha that is 25 years. He or she should declare through an oath or affirmation that he or she has true faith and allegiance in the Constitution of India and that he or she will uphold the sovereignty and integrity of India. মানে sovereignty and integrity should be intact and there must be an oath taken যে এমপি হবে সেও এমপি হওয়ার পরে কিন্তু একটা ওথ নেয়, ঠিক আছে, guided by president. That oath must be taken. ওথটা ছাড়া he cannot exercise his duty. He or she must possess such other qualifications as may be laid down by the parliament by law and must be registered as a voter in any constituency in India. That means তাকে তো সিটিজেন তো হতেই হবে, নাগরিক হতে হবে ভারতের, এছাড়া তাকে ভোটার হিসেবে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে রেজিস্টার্ড থাকতে হবে। সে যেই কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়াচ্ছে সেখানকারই ভোটার হতে হবে নট নেসেসারি, কিন্তু ভারতের এতগুলো কনস্টিটিউয়েন্সির মধ্যে কোনো একটা কনস্টিটিউয়েন্সির ভোটার তাকে হতে হবে। ওকে, দ্যাট মাস্ট বি অ্যানাদার কোয়ালিফিকেশন। এছাড়া কি আদার কোয়ালিফিকেশনস থাকতে হবে যেটা পার্লামেন্ট টাইম টু টাইম বাই ল চেঞ্জ করবে। এমন অনেক ক্রাইটেরিয়া আছে ফর দ্য এমপিস দ্যাট ইজ চেঞ্জড বাই টাইম টু টাইম, ঠিক আছে, বাই পার্লামেন্টারি ল। পার্লামেন্টারি ল এর মাধ্যমে যে চেঞ্জেস গুলো হবে আগামী দিনে সেগুলোর সঙ্গেও তাকে কোয়ালিফাইড, সেই লজ এর অ্যাকর্ডিং তাকে কোয়ালিফাইড হতে হবে। এটা হচ্ছে অ্যানাদার ক্রাইটেরিয়া which was laid down initially. Next point, person contesting from the reserved seat should belong to scheduled caste or scheduled tribes as in case may be. মানে রিজার্ভ সিটে যে ফাইট করবে, প্রত্যেকটা সিট আলাদা করে রিজার্ভ থাকে, ঠিক আছে, সেই রিজার্ভ সিটের প্রার্থী যে হবে তাকে কিন্তু সেই রিজার্ভ ক্রাইটেরিয়া অনুযায়ী তাকে নিজেও বিলং করতে হবে। মানে যেটা এসসি কনস্টিটিউয়েন্সিরও আলাদা রিজার্ভেশন থাকে। এখানে যেটা বলতে চাইছে ফোর্থ পয়েন্টে সেটা হচ্ছে যেটা এসসি কনস্টিটিউয়েন্সি সেখানে এসসি ক্যান্ডিডেটকেই দাঁড়াতে হবে, যেটা এসটি কনস্টিটিউয়েন্সি সেখানে এসটি ক্যান্ডিডেটকেই দাঁড়াতে হবে, সেখানে কোনো জেনারেল ক্যান্ডিডেট দাঁড়াতে পারবে না। যদি কনস্টিটিউয়েন্সি রিজার্ভ থাকে তাহলে যে প্রার্থীরা দাঁড়াবে সব পার্টি থেকে, ঠিক আছে, ফর এক্সাম্পল দেয়ার আর 4 পলিটিক্যাল পার্টিস কন্টেস্টিং ফ্রম দ্যাট কনস্টিটিউয়েন্সি, তাহলে সেই কনস্টিটিউয়েন্সির 4টে প্রার্থীকে, চারটে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি থেকে যে 4টে প্রার্থী সবাইকেই কিন্তু এসসি হতে হবে when that constituency is reserved for SC, ঠিক আছে। Similar in case of ST. This is a point which is mentioned in point number 4. তার মানে কি আমরা আরেকবার রিক্যাপিচুলেট করি কি কি পয়েন্টস এর কথা এখানে বলছে। নাম্বার 1 হচ্ছে 25 ইয়ার্স হতে হবে, সিটিজেন হতে হবে, এটা জানি, ওথ নিতে হবে, and পার্লামেন্টারি ল এর মাধ্যমে যে চেঞ্জেস গুলো হবে ইন ফিউচার সেগুলোর সঙ্গে অ্যাকাস্টমড হতে হবে এবং রেজিস্টার্ড ভোটার হতে হবে ফ্রম এনি কনস্টিটিউয়েন্সি, এবং রিজার্ভ সিটের জন্য রিজার্ভ ক্যান্ডিডেটকেই রাখতে হবে, ঠিক আছে। রিজার্ভ সিট ইজ ইকুয়াল টু রিজার্ভ ক্যান্ডিডেট মাস্ট বি resident or resident voter of India, registered voter of India, and parliamentary law এর সঙ্গে সিনক্রোনাইজেশন রাখতে হবে, 25 ইয়ার্স হতে হবে এবং ওথ নিতে হবে। These are the essential qualifications for a person who is appearing for MP election, ঠিক আছে, মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশনের জন্য, লোকসভা ইলেকশনের জন্য রাদার এই কোয়ালিফিকেশনস গুলো থাকতে হবে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ডিসকোয়ালিফিকেশনস মানে কি 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 গ্রাউন্ডে ডিসকোয়ালিফাই করা যেতে পারে একজন মেম্বার অফ রাজ্যসভা বা মেম্বার অফ লোকসভাকে। ডিসকোয়ালিফিকেশনের গ্রাউন্ডস গুলো কি কি? একটা হচ্ছে অন কনস্টিটিউশনাল গ্রাউন্ডস। Okay, firstly, we will talk about the constitutional grounds from which a person can be disqualified. সেই grounds গুলো কি? Number 1, if he or she holds any office of profit under the union
or the state government, except that of a minister or any other office exempted by parliament. মানে office of profit, mark the term office of profit, this is a term, মানে কোনো লাভজনক পদে থাকতে পারবে না, ইউনিয়ন গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্টের কোনো লাভজনক পদে থাকতে পারবে না, except that of minister or any other office exempted by parliament, মানে যেই অফিসগুলো পার্লামেন্টের আওতায় এক্সেম্পটেড রয়েছে সেগুলোতে ইটস ওকে, ঠিক আছে, কিন্তু যেই অফিসগুলো পার্লামেন্টের আওতায় এক্সেম্পটেড নেই সেই অফিসগুলোতে অফিস অফ প্রফিট বা লাভজনক পদে বিরাজ করা যাবে না, কিনা মেম্বার অফ পার্লামেন্ট হবে। ওকে, অফিস অফ প্রফিট ইজ এ কিওয়ার্ড হিয়ার, এর মানে হচ্ছে লাভজনক পদ, মানে কোনো স্যালারিড পার্সন হতে পারবে না, যেটা বলতে চাইছে সেটা হচ্ছে ফর এক্সাম্পল বিউরোক্রেসিতে থাকতে পারবে না, ইউনিয়ন আর স্টেট গভর্নমেন্টের ডিরেক্ট কোনো পার্ট হওয়া যাবে না, সেখান থেকে স্যালারি ড্র করা যাবে না, অফিস অফ প্রফিট মিনস দ্যাট গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়া যাবে না, ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। এছাড়া কোনোভাবে সরকারের থেকে মনিটারিলি বেনিফিট নেওয়া যাবে না, দ্যাট ইজ হোয়াট ইজ নোন এজ অফিস অফ প্রফিট। নেক্সট পয়েন্ট, if he or she is of unsound mind and stands so declared by any court, মানে আনসাউন্ড মাইন্ড যদি হয় কোনো কোর্ট অফ ল, ফর এক্সাম্পল ডিস্ট্রিক্ট কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, কেউ যদি সেই পার্সনকে বলে যে উনি মানসিক স্থিতি ওনার ঠিক নেই, আনসাউন্ড মাইন্ড, ইফ দ্যাট ইজ গ্যারান্টেড বাই এনি সাইকিয়াট্রিস্ট, আনসাউন্ড মাইন্ড যদি প্রুফ হয়ে যায় ইন এনি কোর্ট, তাহলে তাকে এমপি বা এমএলএ হিসেবে সে রিপ্রেজেন্ট করতে পারবে। নেক্সট পয়েন্ট, ইফ হি অর শি ইজ অ্যান আনডিসচার্জড ইনসলভেন্ট, আনডিসচার্জড ইনসলভেন্ট মানে হচ্ছে দেউলিয়া ঘোষণা করা, যদি সেই পার্সন দেউলিয়া ঘোষণা হয়ে যায় তাকে, তাহলে তার কিন্তু এমপি এবং এমএলএ হিসেবে দাঁড়ানো হবে না, বা মেম্বার অফ রাজ্যসভা বা লোকসভা কোনোটা হিসেবেই দাঁড়ানো হবে না, যদি তাকে ইনসলভেন্ট বা দেউলিয়া ঘোষণা সে করে দেয়, যদি সে বলে যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, ঠিক আছে, কারণ একটা অ্যামাউন্ট জমা দিতে হয়, ঠিক আছে, ফর মানে ভোটে দাঁড়ানোর জন্য একটা অ্যামাউন্ট জমা দিতে হয় ইলেকশন বাউন্ড, তো সেটা অবভিয়াসলি জমা দিতে পারবে না যে ইনসলভেন্ট থাকবে, তো ইনসলভেন্সি থাকলে হবে না। ইফ হি অর শি ইজ নট এনিমোর আ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে এককালে ইন্ডিয়ান সিটিজেন ছিল, সে এখন এসে এমপি হচ্ছে, সেটা হবে না, তাকে কারেন্টলি সিটিজেন অফ ইন্ডিয়া থাকতে হবে এবং শুরু থেকে থাকতে হবে, দ্যাট পার্সন মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে শুরু থেকে থাকতে হবে এটা ভুল, মানে তাকে রেজিস্টার্ড ওয়েতে সিটিজেন অ্যাকোয়ার করতে হবে, সে যদি ইনবর্ন সিটিজেন না হয়, ইন কেস অফ সোনিয়া গান্ধী যেটা হয়েছিল, তাকে সে আইনতভাবে ইন্ডিয়ান সিটিজেন হয়ে গিয়েছিল, সেই জন্য সে ভোটে দাঁড়াতে পারতো, মানে যখন প্রার্থী দাঁড়াবে এমপি ইলেকশনের জন্য তখন তাকে সেই মুহূর্তে প্রপার অর্ডারে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। ওকে, নেক্সট পয়েন্ট, if he or she is disqualified under any law made by parliament, any parliamentary law, যে পার্লামেন্টারি ল গুলো ইন টাইম টু টাইম চেঞ্জ হয়, সেই পার্লামেন্টারি ল এর আন্ডারে যদি তাকে ডিসকোয়ালিফাইড দেখা যায় তাহলে সে এমপি ইলেকশনে দাঁড়াতে পারবে না, ঠিক আছে, দিজ আর দ্য কনস্টিটিউশনাল গ্রাউন্ড অফ ডিসকোয়ালিফিকেশন। কনস্টিটিউশনালি কিভাবে একটা লোককে ডিসকোয়ালিফাইড ফ্রম কন্টেস্টিং ইলেকশন বলা যেতে পারে, এইগুলো হচ্ছে তার কি পয়েন্টস। আরেকবার রিভাইজ করছি, আমরা এতক্ষণ দেখলাম কোয়ালিফিকেশনস কি কি থাকবে, এবার দেখবো ডিসকোয়ালিফিকেশন, কোন কোন গ্রাউন্ডে সরানো যেতে পারে বা রোধ করা যেতে পারে মেম্বারশিপ, ঠিক আছে। একটা হচ্ছে অফিস অফ প্রফিট, এই কি পয়েন্টস গুলো মনে রাখতে হবে আমাদের। একটা হচ্ছে অফিস অফ প্রফিট, কোনো লাভজনক পদে থাকতে পারবে না। একটা হচ্ছে আনসাউন্ড মাইন্ড, যদি মানসিক স্থিতি ঠিক না থাকে। একটা হচ্ছে আনডিসচার্জড ইনসলভেন্ট, মানে যদি দেউলিয়া ঘোষণা হয়ে যায়, তার যদি ভোটে দাঁড়ানোর মিনিমাম যে রিকোয়ার্ড অ্যামাউন্টটা সেটা যদি না থাকে তাহলে সে পারবে না, এবং তাকে সেই মুহূর্তে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ঠিক আছে, এবং যদি সে ডিসকোয়ালিফাইড আন্ডার এনি পার্লামেন্টারি ল দেখা যায় তাহলেও তাকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, পার্লামেন্টারি ল গুলোর সঙ্গে তার প্রপারলি কোয়ালিফাইড থাকতে হবে, ঠিক আছে। দিজ আর দ্য কি পয়েন্টস অফ ডিসকোয়ালিফিকেশন অন দ্য বেসিস অফ কনস্টিটিউশনাল গ্রাউন্ড। কারো কোনো ডাউট একবার জিজ্ঞেস করুন। আসানসোল, বাঁকুড়া, পূর্ত ভবন, করলেন। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি।
নেক্সট স্লাইডে যাচ্ছি। On statutory grounds, Representation of People's Act 1951. Statutory grounds, Representation of People's Act 1951 মানে কি বলছে, কনস্টিটিউশন তৈরি হয়েছিল প্রথম পার্লামেন্টারি লজ, লোকসভার মেম্বারশিপ লজ, রাজ্যসভার মেম্বারশিপ লজ ওয়ার ফার্স্ট ফর্মুলেটেড, একটু আগে বললাম, আন্ডার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951। সেখানে কি কি ক্লজ রয়েছে? নাম্বার 1, ফাউন্ড গিলটি অফ সার্টেন ইলেকশনস offenses, corrupt practices for the election, ঠিক আছে? যদি ইলেকশন চলাকালীন কোনো করাপ্ট প্র্যাকটিস যদি প্রমাণিত কোনো ক্যান্ডিডেটের এগেইনস্টে, তাহলে তাকে ডিসকোয়ালিফিকেশন তাকে হয়ে যাবে, সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। কনভিক্টেড ফর এনি অফেন্স রিজাল্টিং ইন ইমপ্রিজনমেন্ট ফর 2 or more years, ডিটেনশন আন্ডার প্রিভেন্টিভ ডিটেনশন ল ইজ নট আ ডিসকোয়ালিফিকেশন। কি বলছে? যদি কোনো অফেন্সের জন্য তার জেল হয় 2 বছর বা তার বেশি সময়, এবং সেটা যদি সন্দেহের বশে হয়, মানে কোর্টে প্রডিউস হওয়ার আগে যদি কোনো ক্যান্ডিডেটকে পুলিশ সন্দেহের বশে প্রিভেন্টিভ ডিটেনশন ল এর আন্ডারে অ্যারেস্ট করে তাকে জেলে রেখে দেয়, তাহলে সেটা সেই আওতার মধ্যে আসবে না, সেটা ডিসকোয়ালিফিকেশনের আওতার মধ্যে আসবে না। কারণ এমন অনেক সময় হয়, যারা রাজনৈতিক দল থাকে, বিরোধী যারা নেতা থাকে, তাদেরকে ঠিক ইলেকশনের আগে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়, ঠিক আছে, উইদাউট প্রডিউসিং দ্যাট পারসন ইন কোর্ট অন দ্য বেসিস অফ প্রিভেন্টিভ ডিটেনশন। সেটা আপ টু 3 months করা যেতে পারে, আমরা জানি বাই কনস্টিটিউশন। তো সেইগুলো কিন্তু ডিসকোয়ালিফিকেশনের আওতায় পড়বে না। ওকে, দ্যাট ইজ এক্সাম্পল। নেক্সট, অনেকে ওই জন্য আমরা দেখতে পাই বহু ক্যান্ডিডেট জেল থেকে কন্টেস্ট করছে, ঠিক আছে, জেলে বসেও তারা ইলেকশন কন্টেস্ট করতে পারে 2 or more years, ঠিক আছে, 2 বছর বা তার বেশি সময়ের জন্য। has been dismissed from government service for corruption or disloyalty to the state. যদি করাপশনের গ্রাউন্ডে গভর্নমেন্ট সার্ভিস থেকে ডিসমিস করে দেওয়া হয় তাকে এই গ্রাউন্ডে, তাহলে সে কিন্তু এমপি এবং মানে রাজ্যসভা লোকসভা এমপি ইলেকশনে কিন্তু সে অ্যাপিয়ার করতে পারবে না। নেক্সট পয়েন্ট, কনভিক্টেড ফর প্রমোটিং এনিমিটি বিটুইন ডিফারেন্ট গ্রুপস অর দ্য অফেন্স অফ দ্য ব্রাইবারি, ঠিক আছে, কাউকে ঘুষ দিয়েছে ব্রাইবারি অফেন্সে, বা কোনো বিদ্বেষমূলক কোনো কথাবার্তা ছড়িয়েছে, বিদ্বেষ ছড়িয়েছে সোসাইটিতে, সেইটা যদি প্রমাণিত হয়, একটা লার্জ সেকশন অফ পিপল যদি বলে এই ব্যক্তিটি বিদ্বেষ ছড়িয়েছে সমাজে, তাহলে সে কিন্তু এমপি ইলেকশনে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। পানিশমেন্ট ফর প্রিচিং অ্যান্ড প্র্যাকটিসিং সোশ্যাল ক্রাইমস such as untouchability, dowry and sati, এই যে সোশ্যাল ক্রাইম যেগুলো আনটাচেবিলিটি, ডাউরি, সাথী, এই ধরনের জিনিস কেউ যদি ওপেনলি প্রমোট করে এবং সেটা যদি প্রমাণিত হয় কোনো ক্যান্ডিডেটের এগেনস্টে, তাহলেও কিন্তু সে ডিসকোয়ালিফাইড ঘোষিত হবে। হ্যাঁ, এমপি ইলেকশন থেকে সেও কিন্তু ডিসকোয়ালিফাইড ঘোষিত হবে এই গ্রাউন্ডে। তাহলে এখানে স্ট্যাটুটরি গ্রাউন্ডস কি কি, যেগুলো কনস্টিটিউশনে লেখা নেই। হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যাটুটরি গ্রাউন্ডস? স্ট্যাটুটরি গ্রাউন্ডস মানে যেগুলো আমরা কনভেনশন বা রীতিনীতির ভিত্তিতে মেনটেন করে চলি, দ্যাট ইজ নট মেনশনড ইন দ্য কনস্টিটিউশন বাট স্টিল উই মেনটেন ইট, দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্যাটুটরি গ্রাউন্ড। কনস্টিটিউশনে ডিরেক্টলি লেখা নেই, বাট আমরা সময়ের সাথে সাথে সেগুলোকে মেনে চলি। এরকম কিছু নিয়ম কি কি এখানে, যে ফাউন্ড গিলটি অফ সার্টেন ইলেকশন অফেন্সেস, করাপ্ট প্র্যাকটিস, ইলেকশনে করাপ্ট প্র্যাকটিস করলে, মানে রিগিং এক্সেট্রা, এগুলো যদি প্রমাণিত হয় তাহলে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 বছর বা তার বেশি যদি প্রিভেন্টিভ ডিটেনশন থাকে, সেটা কিন্তু এক্সেম্পটেড, ঠিক আছে, নট আ ডিসকোয়ালিফিকেশন। 2 বছরের বেশি যদি জেলে থাকে, তাহলে তাকে ভোটে দাঁড়াতে পারবে না সে, কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন আমরা জানি 3 months, 3 মাস অব্দি জেলে থাকলে কোনো ব্যাপার না, মানে 3 মাস থেকে 2 বছর অব্দি, ঠিক আছে, 2 বছর ক্রস করা যাবে না, 3 মাস থেকে 2 বছর অব্দি কেউ যদি, কারোর যদি জেল হয়, তাহলে সে ভোটে দাঁড়াতে পারবে, যদি 2 বছরের বেশি হয় তাহলে ভোটে দাঁড়াতে পারবে না। ওকে, এই পয়েন্টের মানে হচ্ছে সেটা। হ্যাজ বিন ডিসমিস ফ্রম স্টেট গভর্নমেন্ট, আছে করাপশনের জন্য যাকে ডিসমিস করা হয়েছে, করাপ্ট মিন্স এর জন্য। আরেকটা হচ্ছে কেউ ঘুষ দেওয়ার জন্য কাউকে যদি ধরা হয়, এনিমিটি স্পিচ করার জন্য যদি ধরা হয়, সোশ্যাল ক্রাইম প্রিচ করার জন্য যদি ধরা হয় বা প্রমাণিত হয়, এই গ্রাউন্ড গুলোতে সে কিন্তু এমপি ইলেকশনে দাঁড়াতে পারবে না। দিস আর দ্য গ্রাউন্ডস অফ ডিসকোয়ালিফিকেশন অন স্ট্যাটিউটরি বেসিস, যেটা সংবিধানে অ্যাজ সাচ লেখা নেই, বাট রীতিনীতি অনুযায়ী আমরা ভারতবর্ষে সেগুলোকে মেনে চলি। These are the points.
কারো কোনো ডাউট থাকলে একবার বলবেন। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। টেনিওর কতদিন থাকে? টেনিওর রাজ্যসভা, এভরি মেম্বার অফ রাজ্যসভা এনজয়স এ সেফ টেনিওর অফ 6 years। এটা আমি আগের ক্লাসে একবার বলেছিলাম, আরেকবার আমি রিপিট করছি যেহেতু কথা প্রসঙ্গে এলো। একটা রাজ্যসভায় নিয়ম কি, এভরি 1/3 মেম্বার, মানে গোটা রাজ্যসভাটা তিন ভাগ করে, আমি যদি 3টে ভাগে ভাগ করি গোটা রাজ্যসভার মেম্বারশিপকে, তাহলে দেখবো এভরি 1/3 মেম্বার প্রত্যেক 2 বছরে রিটায়ার করছে, মানে তাদের টেনিওর শেষ হচ্ছে আফটার এভরি 2 years। তার মানে কি, প্রথম 1/3 মেম্বার যদি 2 years রিটায়ার করে, তারপরে নতুন এলো, এখানে নতুন এলো, তারপরে 2 years এই 1/3 মেম্বাররা রিটায়ার করলো, এখানেও নতুন এলো, তারপরে 2 years এরা রিটায়ার করলো, এখানে নতুন এলো। তার মানে কি, প্রত্যেক রাজ্যসভা ফ্রেশ মেম্বারশিপ কত বছর অন্তর হয়? 6 years অন্তর। 2 × 3 6 years অন্তর ফ্রেশ মেম্বারশিপ বসবে আফটার এভরি 6 years। সেই জন্য বলা হয়েছে এভরি মেম্বার অফ রাজ্যসভা এনজয়স আ সেফ টেনিওর অফ 6 years, মানে 6 বছর তারা ফ্রেশ ভাবে থাকতেই পারবে। ওকে, 1/3 of its members retire after every 2 years, যেটা বলছিলাম, they are entitled to contest again for the membership। তারা আবার নতুন করে কন্টেস্ট করতে পারে। দিস আর দ্য টেনিওর অফ রাজ্যসভা। ঠিক আছে। লোকসভা, the normal term of Lok Sabha is 5 years, ঠিক আছে, but the president on the advice of the council of ministers may dissolve it before the expiry of 5 years। 5 বছর এক্সপায়ার হওয়ার আগেই লোকসভাকে কিন্তু ডিসলভ করে দিতে পারে কে? প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ কাউন্সিল অফ মিনিস্টার। পুরো পার্লামেন্ট ডিসলভ হয়ে যাবে, ফ্রেশ ইলেকশনের জন্য কল করা হবে। সেটা হতে পারে যখন গভর্নমেন্টের নো কনফিডেন্স থাকে না সেই সময়, ঠিক আছে, তখন ফ্রেশ ইলেকশন হয়, তখন কিন্তু দেখা যায় 5 বছরের কম সেই সরকার থাকলো। ওকে, আনস্টেবল গভর্নমেন্টের ক্ষেত্রে, কোয়ালিশন গভর্নমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা ইন্ডিয়ান পলিটিক্সে আমরা এর আগে বহুবার দেখেছি। ওকে, সেই জন্য কি হয়, যখন ক্লিয়ার মেজরিটি পায় কোনো পলিটিক্যাল পার্টি লাইক দ্যাট অফ বিজেপি, এখন যারা এনডিএ যারা এখন রয়েছে অ্যাট প্রেজেন্ট, তারা কি হয়েছে, তারা ক্লিয়ার মেজরিটি পেয়েছে, সেই জন্য দোজ গভর্নমেন্ট আর মোর স্টেবল গভর্নমেন্ট। কারণ জেনারেলি দেখা যায় ক্লিয়ার মেজরিটি ক্লিয়ার করে যারা আসছে তারা 5 years অব্দি থাকে, কিন্তু যারা কোয়ালিশন ফর্ম করে, জোট সরকার গঠন করে, তাদের দেখা যায় নানা রকম প্রবলেমস এর জন্য 5 years এর আগেই কিন্তু সেই সরকার ডিসলভ হয়ে যায় এবং সেই লোকসভা ডিসলভ হয়ে যায়। ওকে, কেস অফ ন্যাশনাল এমার্জেন্সি, its term can be extended for 1 year at a time, but it will not exceed 6 months after the emergency is over। এমার্জেন্সির সময় কি করা যায়? 1 year অব্দি এক্সটেন্ড করা যায়, কিন্তু কখনোই এমার্জেন্সি শেষ হয়ে গেলে, এমার্জেন্সি চলছে যতদিন 1 year অব্দি এক্সটেন্ড করতে পারে। এই জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝুন। যতদিন এমার্জেন্সি চলে ততদিন অব্দি 5 years হয়ে গেলেও, 5 years হয়ে গেলেও কি, যেহেতু এমার্জেন্সি চলছে ইলেকশন করা যাবে না, সেই জন্য কি হয়, 1 year 1 year 1 year করে এক্সটেনশন করাই যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। বাট ওয়ান্স দ্য এমার্জেন্সি ইজ ওভার, যখন এমার্জেন্সিটা ওভার হয়ে যায়, সেই ওভারে হয়ে যাওয়ার 6 মাসের মধ্যে ফ্রেশ ইলেকশন কন্ডাক্ট করে নতুন সরকার এস্টাবলিশ করতে হয়। তখন কিন্তু এমার্জেন্সি ওভার হয়ে গেলে 1 year 1 year করে এক্সটেনশনে রাখা যায়। এক্সটেনশনে তখনই রাখা যাবে যখন এমার্জেন্সির সময় ইলেকশন হবে না, দ্যাট ইজ এক্সেপশনাল সিচুয়েশন, দ্যাট ইজ ইমার্জেন্সি সিচুয়েশন, তাই 1 year এক্সটেনশন রয়েছে। এমার্জেন্সি যেই মুহূর্তে শেষ হয়ে যাবে সেই মুহূর্তে সরকার হাতে আর 6 মাস সময় পাবে টু কন্ডাক্ট ফ্রেশ ইলেকশন অ্যান্ড টু ফর্ম নিউ গভর্নমেন্ট। ঠিক আছে, ইন্দিরা গান্ধীর সময় এবং আমাদের দেশে যতবার এমার্জেন্সি হয়েছে আমরা এই ফেনোমেনাটাই দেখতে পেয়েছি। হ্যাঁ, কোভিড এর সময়ও তাই। ঠিক আছে, এমার্জেন্সি সিচুয়েশন, হেলথ এমার্জেন্সির জন্য ইলেকশন পিছিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য কি 5 years এক্সট্রা হতে পারে, 5 year 6 months এরকম হতে পারে ইন কেস অফ এমার্জেন্সি পারপাস। 6 months এক্সিড করে দেওয়া যেতে পারে। এটা হলো রিগার্ডিং টেনিওর অফ লোকসভা। আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি। অফিসিয়ালস, রাজ্যসভার অফিসিয়ালস কারা? দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা।
He or she presides over the meetings of Rajya Sabha. Rajya Sabha chairman কে ভাইস প্রেসিডেন্ট, যাকে আমরা ভাইস প্রেসিডেন্ট বলি, উনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে থাকেন। ওনার ডুয়াল রোল থাকে, একটা হচ্ছে চেয়ারম্যান অফ রাজ্যসভা আর একটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ওকে, নেক্সট, in his absence the deputy chairman elected by its members from amongst themselves preside over the meeting of the house. For example, প্রেসিডেন্ট তার সিটে নেই, এটা এই জিনিসটা কখন হয়, সেকেন্ড পয়েন্ট আমি একটু বিশদে এক্সপ্লেন করছি। প্রেসিডেন্ট যে কোনো কারণে তিনি তার ডেজিগনেশনে নেই, তিনি তার পোস্টে নেই, ইদার প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে, অর এলস উনি অসুস্থ, অর এলস সামথিং এলস হ্যাপেন, ঠিক আছে, প্রেসিডেন্ট যে কোনো কারণে নেই। ওকে, তো প্রেসিডেন্টের যে কাজগুলো তাহলে তো রেগুলার বিল প্যাসেজ, আমাদের ভারত সরকারের মেন যে অ্যাকশনস গুলো সেগুলোই থেমে যাবে যদি প্রেসিডেন্ট না থাকে, পার্লামেন্টারি অ্যাকশনস থেমে যাবে। উনি কিন্তু সবকিছুর এন্ডে গিয়ে কিন্তু প্রেসিডেন্টের একটা সিগনেচার ইজ ইম্পর্টেন্ট, সেই জন্য প্রেসিডেন্টের সিট ফাঁকা রাখা যাবে না। প্রেসিডেন্ট যদি কোনো কারণে অনুপস্থিত হন, তার জায়গায় কে আসবে, ভাইস প্রেসিডেন্ট আসবেন, ঠিক আছে, প্রেসিডেন্ট অনুপস্থিত, সুতরাং ভাইস প্রেসিডেন্ট will do all the functions that was performed by president, ঠিক আছে। সেই সময় ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের স্যালারিটাও পাবেন ডিউরিং দ্যাট পিরিয়ড, ঠিক আছে। তাহলে কি প্রেসিডেন্টের সব সিগনেচার, সব কাজ যাবতীয় সবকিছু যদি ভাইস প্রেসিডেন্ট করেন, সেই সময় তাহলে রাজ্যসভার অফিসিয়েটিং কাজটা কে করবে? ভাইস প্রেসিডেন্ট কি তাহলে দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে, একদিকে প্রেসিডেন্ট হয়ে সাইন করছে, আরেকদিকে রাজ্যসভার মিটিং কন্ডাক্ট করছে, দুটো তো একসাথে হবে না। তখন কি হবে, যখন প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট এন্ড ক্রস প্রেসিডেন্ট, তখন ভাইস প্রেসিডেন্টের কাজটা কে করে, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, ঠিক আছে, মানে চেয়ারম্যানের পরের জন ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। ইনি কে, ইনি আর কেউ না, রাজ্যসভার মধ্যে থেকে একজনকে চুজ করা হয়। যেই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের জায়গায় চলে যায়, রাজ্যসভা খালি হয়ে যায়, তখন রাজ্যসভার মেম্বাররা নিজেদের মধ্যে থেকে একজন মেম্বারকে ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে ভাইস প্রেসিডেন্টের কাজগুলো করার জন্য, ঠিক আছে। এবং এই প্রসেসটাই মনে রাখতে হবে, ভাইস প্রেসিডেন্টের অ্যাবসেন্স মানে প্রেসিডেন্ট যখন অ্যাবসেন্ট থাকে তখনই জেনারেলি ভাইস প্রেসিডেন্ট অ্যাবসেন্ট থাকে, এবং সেই অ্যাবসেন্সের ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, যিনি একজনকে মেম্বার নমিনেট করা হয় মেম্বার্স এর মধ্যে থেকে, উনি আসেন এবং রাজ্যসভার সব কাজকর্মের দেখভাল উনি করতে থাকেন, এবং উনি তখন হয়ে যান এক্স অফিসিয়াল চেয়ারম্যান, ঠিক আছে, যেটা এমনি সময়কে ভাইস প্রেসিডেন্ট। নেক্সট আমি আসছি লোকসভার ক্ষেত্রে। দ্য প্রিজাইডিং অফিসার অফ লোকসভা ইজ নোন অ্যাজ স্পিকার। এটা খুব ফেমাস একটা পোস্ট, আমরা জানি, লোকসভা স্পিকার যাকে আমরা বলি। লোকসভা স্পিকারের যা কাজ রাজ্যসভার ভাইস প্রেসিডেন্টের সেম কাজ, ঠিক আছে। লোকসভার স্পিকার কি করেন, উনি কন্ট্রোল কোঅর্ডিনেট করেন পুরো লোকসভাকে। ওকে, হি অর শি রিমেইনস দ্য স্পিকার even after Lok Sabha is dissolved till the next house elects a new speaker in his or her place. মানে স্পিকার যদি লোকসভা ডিজলভ করে 5 বছরের আগে বা 5 বছরের পরে, ইলেকশনের আগে তো লোকসভা ডিজলভ করে যায়, তখন কি হয়, ইলেকশনের দরুনও কিন্তু যে পুরনো স্পিকার তিনিই থাকেন। যখন নতুন লোকসভা সেট আপ হয়, প্রথম যে সেশন লোকসভার প্রথম নতুন গভর্নমেন্ট যখন আসে, তখন উনি সেই মুহূর্ত অবধি নতুন স্পিকারের হাতে দায়িত্ব অর্পিত না হওয়া অবধি উনি থাকেন, ঠিক আছে। ওই জন্য কি, যেহেতু স্পিকারের পোস্টে কোনো ইলেকশন হয় না, চুজিং হয়, তাই তো মেম্বারসরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার হিসেবে চুজ করে, এবং স্পিকারে কি নিজের নিউট্রালিটি, কোনো পলিটিক্যাল পার্টির হয়ে তিনি কাজ করতে পারবেন না। ওনার আগে পলিটিক্যাল পার্টি ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, বাট যখন উনি স্পিকার হিসেবে কাজ করছেন, ওনাকে ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ভুলে আসতে হবে, ঠিক আছে। এবং ফর এক্সাম্পল সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন, ঠিক আছে, উনি কিন্তু ওনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস ভুলে স্পিকার হয়েছিলেন, ঠিক আছে। তো এই নতুন স্পিকার না আসা অবধি পুরনো স্পিকার কিন্তু থাকে, নতুন স্পিকার নমিনেট হওয়ার পরে উনি ওনার এটা ছেড়ে দেন। In the speaker's absence, a deputy speaker elected by the house presides over the meetings. স্পিকার যখন থাকে না, ওই সেম ভাইস প্রেসিডেন্টের মতো, তখন একজন ডেপুটি স্পিকার আসেন এবং ওনাকেও ডেপুটি স্পিকারকেও কে হাউসের মধ্যে থেকে ইলেক্ট করা হয় বা নমিনেট, এটাকে ইলেক্ট বলবো না, ইট ইজ কল নমিনেট বা সিলেক্ট। হ্যাঁ, নমিনেট বা সিলেক্ট করা হয়, মেম্বার্সরা নিজেরাই সেটা করে, ওকে, যাতে কাজের অসুবিধা না হয়। তাহলে ডেপুটি স্পিকার ইন অ্যাবসেন্স অফ স্পিকার, ডেপুটি চেয়ারম্যান ইন অ্যাবসেন্স অফ ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, লোকসভা এবং রাজ্যসভার কম্প্যারিজন।
এটাই কারো কোনো অসুবিধা হলে একটু বলুন। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি।